অভিষেকটা আপনারা এত শক্তিশালী সংগঠন রাজ্য জুড়ে রয়েছে, তারপরেও একটা শূন্য হয়ে যাওয়া দল থেকে কেন নেতা নিতে হলো আপনাদের? সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি। আপনার গায়ে লাগছে? আপনি কি তৃণমূল করেন নাকি? কে অভিযোগ করছে? তো সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন। যেদিনকে সামনাসামনি এসে প্রশ্ন করবে সেদিনকে উত্তর চাইবেন। যদি কেউ আসতে চায় তৃণমূলে, ভালো লোকেরা, আমি সুযোগ দেবো না? তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকে মানুষের জন্য কাজ করার? এত গায়ে জ্বালা কেন? আর আপনাদের এত গায়ে লাগছে কেন দু চারজনের? মানে আমি নিজেও ভাবতে পারিনি যে প্রতিকূল রহমান এত বড় নেতা, যে নেতাকে নেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি নিজের দুটো ভোট হারিয়ে ফেললেন। মানে যেভাবে মিডিয়ার সাথে কথা বললেন, তাতে যার সাথে কথা বলেছেন তারা মনে হয় আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মানে এত অহংকার আর এত কথার মধ্যে মানে একটা মানে এই ব্যক্তির কথা শুনলেই জানি না কেন আমার তো এটা ফিল হয় যে প্রত্যেকটি বাঙালি তার না বুকের মধ্যে না আগুন জ্বলে ওঠে যে বকছে কেন। সবকিছু পেয়ে গেছে, সোনার চামচ মুখের সামনে পেয়ে গিয়ে সে যখন বলে যে আমি সুযোগ দিচ্ছি, ভাই আপনারও তো বেকার ভাতার লাইনে দাঁড়ানো উচিত ছিল, কারণ আপনিও তো বেকার একজন, করেন তো না কিছুই। এখন আবার এমপি টেমপি হয়েছেন, আবার জানিও না যে পিসি তো এদিকে এমপির টাকা নেন না মাসে, ভাইপো হয়তো নেন না, তো বেকার ভাতা এনারও লাইন দেওয়ারই কথা ছিল। সেই জায়গায় মিডিয়ার এরা ফেসই করতে পারে না মিডিয়াকে, এনারা কথাই বলতে পারেন না মিডিয়ার সাথে। একটা সিম্পল কোয়েশ্চেন, এতদিন পর্যন্ত চিৎকার করে কে বলতো সিপিএম কে শূন্যের দল, কিছু নেই, জিরো, বেকার সিপিএম? সেখান থেকে আজকে আপনার মনে হচ্ছে যোগ্য নেতাকে নিতেই পারেন, সেটা আপনার দল, তো আপনার দলে নিয়েছেন, মিডিয়া কোয়েশ্চেন করেছে, তো তার অ্যান্সার এই যে মিডিয়ার গায়ে জ্বালা ধরছে কেন? আপনার কথা শুনে তো বাকি সবার গায়ে জ্বালা ধরছে, সেটা ভেবেছেন কোনোদিন? ভাবেননি না, কারণ ভাবার প্রয়োজন হয়নি। আজ আবার অভিষেক ব্যানার্জি নতুন খেলায় মেতেছে, কেমন খেলা সেটা জানাই, এ তো মিডিয়াকে অ্যান্সার আপনারা জানতে পারলেন। এখন এসআইআর এর কাজে যেহেতু সুপ্রিম কোর্ট এক্সট্রা নজর দিচ্ছে, তাই অভিষেক ব্যানার্জি বলেছেন আমি এবার আলট্রা এক্সট্রা নজর দেবো। মানে আরো বেশি করে অভিষেক ব্যানার্জি এসআইআর কাজে নজর দিতে চলেছেন, সেই খবরই সামনে আসছে। শোনা যাচ্ছে ফোন করে AEROদেরকে বার্তা দিচ্ছেন পাশে থাকার। এই যে কিসের বার্তা যাচ্ছে এসআইআর এর তা আমরা খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু এখানে স্যার নিজে ফোন করছেন না, তার প্রতিনিধি মারফত ফোন করিয়ে AERO, আই রিপিট, AEROদের ফোন করে বলছেন যে তোমরা ভয় পেও না, তোমাদের চাপে ফেলা হচ্ছে, আমরা তোমার পাশে আছি। না ফোন যাচ্ছে EROদেরকে, না ফোন যাচ্ছে BLOদেরকে, না ফোন যাচ্ছে DEOদেরকে, না ফোন যাচ্ছে জুডিশিয়াল অফিসারদেরকে, না ফোন যাচ্ছে মাইক্রো অবজারভারদের কাছে। ফোন কার কাছে যাচ্ছে? AEROদের কাছে। এই দুদিন আগে 7 জন AEROকে কমিশন ঘাড় ধাক্কা দিয়ে বার করেছিলেন, কারণ তারা ভুতুড়ে ভোটারকে রাখতে চেয়েছিলেন লিস্টে। তো তারা যেন ভয় না পায়, তার পাশেই অভিষেক ব্যানার্জির বার্তা কিন্তু পৌঁছে যাচ্ছেন। আমি জাস্ট এই খবরটি দিয়ে শুরু করলাম, মেন খবর তো ভাই DA কে নিয়ে রয়েছে আমার কাছে, যেটি শোনার পর আপনাদের মাথায় হাত পড়ে যাবে। কিন্তু তার আগে যেহেতু এসআইআর কথাটি তুলেই ফেলেছি আমি, তো একটু এক্সপ্লেন করে দিই। নাম কিন্তু দিনের পর দিন বাড়ছে। যদি পুরো সংখ্যাটা আমরা দেখে থাকি যে এখনো পর্যন্ত লাস্ট আপডেট কি, রবিবার পর্যন্ত আপডেট রয়েছে 67 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়ে গেছে। বিধানসভা অনুযায়ী যদি কাউন্ট করে থাকি তাহলে পার বিধানসভা পিছু 19,000-এর বেশি নাম বাদ যাচ্ছে। আর আমি যদি আরো ডেপথে গিয়ে কাউন্ট করে থাকি তো 2021 সালে এমন 120টি বিধানসভা ছিল যেখানে 25,000-এরও নিচের মার্জিনে বিজেপি হেরেছিল। তো অভিষেক ব্যানার্জির ভয়ে পেয়ে যাওয়ার এবং এসআইআর এ এক্সট্রা নজর রাখার যথেষ্ট কারণ রয়েছে, যখন নামের সংখ্যা জানা যাচ্ছে যে দিনের পর দিন বাড়ছে। এমনকি হিয়ারিং এ 5 লক্ষ অনুপস্থিত ছিল, তার মানে সে তো সরাসরি বাদ। আগেই কিন্তু 58 লক্ষ বাদ গেছে, হিয়ারিং এ 5 লক্ষ অনুপস্থিত ছিল মানে সেটা পুরোপুরি বাদ। নথি যাচাইয়ের পর অযোগ্য বেরিয়েছে 4,44,970 জন। ক্যালকুলেশন তো এখানেই মিলে গেল। এখনো 45 লক্ষ নথি যাচাই করা বাকি রয়েছে, যারা অলরেডি ডাউটফুল ভোটারের মধ্যে রয়েছে, যার কাজ আজ থেকে শুরু হয়েছে। তো সেখানে যদি 10%ও নাম বাদ যায়, আমি কম করে ধরলাম, তাহলে সেই সংখ্যাটি কত দূর যেতে চলেছে তা মোটামুটি আপনারা আন্দাজ করতেই পারছেন। কিন্তু বিষয়টা হচ্ছে সবই তো বুঝলাম, বলি সুপ্রিম কোর্ট কি দেখতে পাচ্ছেন না যে দিদি এখনো পর্যন্ত DA এর টাকা নিয়ে কিছুই বলছে না? মানে সুপ্রিম কোর্টের রায় দান হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে,
অর্ডার চলে এসেছে, তারপর রাজ্য সরকার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারে কর্ণপাতও করেনি, কার্যকর করা তো অনেক দূরের কথা। তাহলে এটা কি আদালত অবমাননা নয়? এইবার সুপ্রিম কোর্ট কি করবে? এবার কি আবার হিয়ারিং হবে? আবার বছরের পর বছর মামলা চলবে? আবার এবার আমরা নতুন মামলা শুনবো যে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর এইবার মমতা ব্যানার্জি আদালত অবমাননা করলেন কি করলেন না এই বিষয়ের উপর ডিবেট চলবে। মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আইন ঠিক কোন পথে চলে। এখানে অলরেডি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের দিক থেকে যিনি রয়েছেন সাধারণ সম্পাদক, নাম হচ্ছে মলয় মুখোপাধ্যায়, বিস্ফোরক তথ্য মানুষের সামনে তুলে ধরলেন, যেটা দেখে আমারও সত্যি চোখ খুলে গেল। আমি ভাবতে পারিনি এবং আমি সত্যি মন থেকে মনে করছি যে ভাগ্যিস আমি লয়ের স্টুডেন্ট এবং আমি চুজ করলাম যে আমাকে অ্যাডভোকেটই হতে হবে, কারণ আমি এই প্রফেশনে সোনা খুঁজে পেয়েছি। কিন্তু তার আগে বলবো, যারা ল নিয়ে পড়ছেন না তারা অলরেডি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করে দিন, কারণ বেকার ভাতার ভাই কোনো গ্যারান্টি নেই। সুতরাং মার্কেটুলস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমের ট্রেড দেখতে পাবেন। দেখুন আমার ট্রেড কিন্তু প্লেস হয়ে গেছে আর ট্রেড সহজে শুরু হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন প্রফিট কিন্তু আমার ট্রেড হিসেবে মুভ করছে আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং অতি সহজেই 2065 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ট্রেড করতে পারবেন সব কমোডিটিসে, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। দেখুন ফেব্রুয়ারি মাসে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা আর বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। এই অ্যাপ ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। সুতরাং লিংক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা বলছিলাম যে ভাগ্যিস আমি অ্যাডভোকেট হওয়ার ডিসিশনটা নিয়েছি। আমি জানতে পারলাম 28/9/2025 এর আরটিআই এর মাধ্যমে বিস্ফোরক তথ্য জানা গেছে যে এই রাজ্যের যত টাকা পয়সা মমতা ব্যানার্জি যদি কোনো উকিলের ওপর ঢেলে থাকেন তাহলে সেটি হচ্ছেন কপিল সিব্বল, ঠিকই ভেবেছেন, কপিল সিব্বল, আর একজন হচ্ছেন, এটাও ঠিকই ভেবেছেন, অভিষেক মনু সিংভি। আমি যদি 1 বছরের তথ্য আপনাদেরকে দিই তাতেই মাথা খারাপ হয়ে যাবে। কপিল সিব্বল 1 বছরে অর্থাৎ 2024-25 এর অর্থবর্ষে 3,16,00,000 টাকা পেয়েছেন শুধুমাত্র রাজ্য সরকারের মামলার করার জন্য। অভিষেক মনু সিংভি পেয়েছেন 4,62,50,000 টাকা। ভাই কি মামলা করার জন্য? মানে রাজ্য রিলিফ পেয়ে গেল, ডিএ মামলা জিতে গেল, কিসের জন্য? এইটার জন্য। হুজুর আজকে বেঞ্চে মামলাটি তুলবেন না, হুজুর আজকে কপিল সিব্বল তো অসুস্থ হয়ে পড়েছে, হুজুর আমাদের হলফনামা দিতে একটু টাইম লাগবে, মানে এটাই ডেট নেওয়ার জন্য, ডিলে করার জন্য, শুধু একবার দাঁড়িয়ে বলা যে আজ প্লিজ হুজুর মামলাটি শুনবেন না, এইটি বলার জন্য যদি এত কোটি কোটি টাকা ইনকাম হয় তো মানুষ কেন অ্যাডভোকেট হবে না? এই প্রফেশনই হচ্ছে বেস্ট প্রফেশন, যেখানে জানতে পারছি আমি এটার আবার মানে পাস্ট রেট ও বাম্পার। মানে বিগত 6 বছরে 51 জন অ্যাডভোকেটের পিছনে আমাদের রাজ্য সরকার ব্যয় করেছেন মোট 87,77,17,449 টাকা। মানে ভয়ঙ্কর আখড়া আমি আপনাদেরকে বললাম, যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন বেশি না, পুরোটা না, 5th কমিশন অনুযায়ী ডিএ যেটা ওনাদের ভাতার জন্য দিচ্ছেন না, যেটা ওনাদের হকের টাকা, তার পুরোটা দিতে হবে না। পুরো অ্যামাউন্ট হচ্ছে প্রায় 40,000 কোটি টাকা। তাই সুপ্রিম কোর্ট অলরেডি রিলিফই করেছেন, কমিটি গঠন করে বলছেন আবার ইনভেস্টিগেশন হোক। তো আবার ইনভেস্টিগেশন হোক, কিন্তু তার আগে 25% তো ডিএ দিয়ে দেওয়া উচিত, যে অর্ডার আগেই ছিল, প্রিভিয়াস অর্ডারেই ছিল, যেটাকে নিয়ে যাচাই করতে বলার পরও ফাইনাল রায়তে এটাই এসেছে যে 25%ই ডিএ মেটাতে হবে। তার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে প্রায় 25,000 কোটি টাকা। কিন্তু সরকার না কার্যক্রম, মানে এটাকে কার্যকর করা তো বহু দূরের কথা, কর্ণপাত পর্যন্ত করেননি। তো এখনো পর্যন্ত আমি যা দেখলাম আদালত অবমাননা এখনো পর্যন্ত লাগু হয়নি। হয়তো মেবি হবে, আমরা থাকলে তো হয়তো সুমোটো কগনিজেন্সে লাগু হয়ে যেত, এতক্ষণে জেল চলে যেতাম। অবাক লাগে কি জানেন তো, যখন আমি ভাবি যে আনন্দপুর ইনসিডেন্টে কি হয়েছিল, মানে বললাম ব্যাস ইন্টারেস্ট খতম, মানে আর কি শুনবো ভাই, আনন্দপুর নিয়ে শোনার কি আছে? শুনলাম তো মানুষ মারা গেছিল, গোডাউনে আগুন লেগেছিল, আবার সেই একই কথা বলবে? এটাই তো সমস্যা,
এটাই তো প্রবলেমটা হচ্ছে মমতা ব্যানার্জির ভালো গুণ সুমনদের মতো সাংবাদিক কিন্তু খুঁজে বার করছেন, ঘুরছেন ফিরছেন, রিলস দিচ্ছেন, হায় 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 মমতা ব্যানার্জি কত মানবিক। সেই মমতা ব্যানার্জি দিন রাত পলিটিক্স করে বোঝাচ্ছেন যে আমি এসআইআর এ মাটি মানুষের কথা বলি এবং সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত আজ আমি হিয়ারিং করে চলে এলাম। অর্থাৎ সম্পূর্ণ মাটির সঙ্গে কিভাবে মমতা ব্যানার্জি মিশে আছেন। আর এদিকে আনন্দপুর ঘটনায় কজন মারা গেছে, কটি বডি পাওয়া গেছে, আর সেটা যে কতটা মাটির সাথে মিশে গেছে সেটার খোঁজ নিতে আজ প্রায় 1 মাস হয়ে গেল মমতা ব্যানার্জি কি অভিষেক ব্যানার্জি পর্যন্ত সেই মাটিতে পৌঁছননি। চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে এইটা যে যখন আনন্দপুরের মতো ঘটনা ঘটছে কলকাতায়, তখন মমতা ব্যানার্জি সেই মানুষেরই কথা বলতে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে দাঁড়িয়ে রয়েছে। যখন অভিষেক ব্যানার্জি জানতে পারছেন পরিযায়ী শ্রমিক মারা গেছে পুরুলিয়াতে, তার বাড়ি পৌঁছে গেলেন। নামটা ম্যাটার করছিল, সেই পরিযায়ী শ্রমিকের নামটা অভিষেক ব্যানার্জির কাছে খুব ম্যাটার করছিল। সেই পুরুলিয়াতে পৌঁছে গেলেন, কিন্তু কলকাতায় যেখানে গোডাউনে প্রায় 18 জন নাকি 25 জন নাকি 30 জন এখনো বডি ঠিকঠাক কাউন্ট হয়নি যে কত লোক মারা গেছে, কারণ তারা শ্রমিক ছিল না, তাদেরকে খোঁজ রাখে গরিব মানুষ তো মরে গেছে, তাদেরকে খোঁজ রাখে, ভাই বড়লোক হতো তবে না। তো সেই অভিষেক ব্যানার্জি পরিযায়ী শ্রমিকের বাড়ি গেলেন, আনন্দপুর যাওয়ার মতো কষ্ট তিনি করলেন না বা কর্ণপাত করেননি। বেশিরভাগ মানুষ কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকেই ছিলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেই ছিল। আচ্ছা, আমি এই কথাটি কেন বললাম? আমি এই কথাটি এই কারণেই বললাম, ইনভেস্টিগেশন কিন্তু পুলিশ করছে, কোনো কেন্দ্রীয় বাহিনী না, কারণ করলেই তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে পৌঁছে যেতেন। আজকে বিএলওর মৃত্যু নিয়ে রাজনীতি হয়ে গেল, এই আরো চাপে পড়ছে, কাজ করতে পারছে না, সেই কত ঘটা মানুষের হয়রানি হচ্ছে, কিন্তু আনন্দপুর নিয়ে মমতা ব্যানার্জির কোনো চাপ নেই। পুলিশি ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে পুষ্পাঞ্জলি ডেকোরেটার্স একটি গোডাউন ছিল, একটি ছিল ওয়াও মোমোর। তো পুষ্পাঞ্জলি ডেকোরেটার্স এর মালিক গঙ্গাধর দাসকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওয়াও মোমোর মালিক পর্যন্ত এখনো পুলিশের তদন্ত পৌঁছতে পারেনি। মানে অ্যারেস্টের কথা বলছি না, অ্যারেস্ট তো অনেক দূরের কথা হয়ে গেল, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আর মানুষেরও ইন্টারেস্ট নেই, বেচারা গরিব মারা গেছে, শ্রমিক মারা গেছে, ঘর থেকে গোডাউন থেকে বেরোতে না পেরে মারা গেছে, ঘরের মধ্যে আগুনে পুড়ে মারা গেছে, কে আর শুনবে? বডিগুলি না কেটে কেটে তাদের ফ্যামিলির হাতে দেওয়া হয়েছে, মানে পাওয়া যায়নি, কারোর হাত পাওয়া গেছে, কারোর পা পাওয়া গেছে। মানে এই পরিস্থিতির মধ্যে বডি মানুষের হাতে, ফ্যামিলির হাতে তুলে দেওয়া হয়েছে। আর সেই ফ্যামিলিকে নিয়ে আমাদের সরকার জাস্ট একটা ব্যাকে নিজের প্রতিনিধির দ্বারা অ্যানাউন্স করিয়েছেন 10 লাখ টাকা দেওয়া হবে, ইটস ওকে। এই সমস্ত ছোটখাটো ঘটনা এত বড় রাজ্যে, আর গ্রেটার কলকাতার মতো রাজ্যে যেখানে বেশিরভাগ জলাভূমি বুঝিয়ে দিয়ে গোডাউন করে নেওয়া হয়, সে সমস্ত জায়গায় হতেই থাকে। তো এটাকে নিয়ে অত মাথা ব্যথা করার কিছু হয়নি। বিরোধীরা অনেকবার একাধিকবার আওয়াজ তোলার চেষ্টা করেছেন, কিন্তু আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, যে বিষয় নিয়ে মানুষ ইন্টারেস্ট তৈরি করবে আর মানুষের মনে হবে যে না এই বিষয় নিয়ে কথা বলা দরকার, তখনই সেটা হাইলাইট হয়। বিরোধী তাছাড়া চিৎকার করে পাগল হয়ে গেলেও ম্যাটারটি কিন্তু হাইলাইট হবে না। যদিও যেটি ভালো ব্যাপার লাগলো আমার এই সমস্ত ঘটনার মধ্যে, সেটা হচ্ছে বিরোধীরা অ্যাটলিস্ট ভেবেছেন যে তাদের নাকি 2026-এর ইলেকশনের নতুন কি ম্যানিফেস্টোতে কি আনা হতে চলেছে। এক তো হচ্ছে রাজ্যের বেকারত্ব, শ্রমিক মারা যাচ্ছে, প্রায় দিন কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগছে, এগুলো তো মুদ্রা রয়েছেই। বেকার ভাতাকে নিয়ে বিজেপি খুব চিন্তিত যে মমতা ব্যানার্জি তো বেকার ভাতা অ্যানাউন্স করে দিয়েছেন, এবার লোকজন যতই আপনি বোঝান, যতই আপনি শেখান, মানুষ কিন্তু গিয়ে ভোট যদি টিএমসি কে দিয়ে দেয়, তাহলে আমাদেরকে কিন্তু এমন কিছু চমক দিতে হবে যাতে মানুষ কর্মসংস্থানও পায়। আর বেকার ভাতা তো বন্ধ করা যাবে না, যখন এই সরকার একরকম বাঁশ দিচ্ছেন, তো এই বাঁশকে কিন্তু ধুয়ে নিয়ে যেতে হবে, আপনি দুম করে কোনো প্রকল্প বন্ধ করতে পারবেন না। তাই এবার বিজেপির দিক থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে আমরা তো বেকার ভাতা দেব, কিন্তু তার সিস্টেম হবে, সিস্টেম এরকম হবে যে 18 থেকে 40 বছরের বেকার হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণ যদি ওরা কমপ্লিট করে তাহলে মাসে মাসে পাবে 25,000 টাকা। প্রশিক্ষণের মাঝখানে যদি কাজ ছেড়ে দেয় তাহলে তাদের টাকা কিন্তু বন্ধ করা হবে। অর্থাৎ কাজ করিয়ে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, মানে স্কিল্ড তৈরি করা হচ্ছে, প্লাস হচ্ছে 25,000 টাকা করে মাসে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে আগামী 5 বছরে নাকি 1 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও বিজেপির দিক থেকে নেওয়া হচ্ছে। এমনকি তাদের আলোচনায় যে ম্যানিফেস্টোতে কি হতে পারে, এই আলোচনার মধ্যে জানা যাচ্ছে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট নিয়ে তাকানোর চেষ্টা করছে, যেখানে উত্তরবঙ্গে একটি এইমস হসপিটাল, একটি আইআইটি, ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, ক্যান্সারের গবেষণা কেন্দ্র এবং শিল্প সংস্কৃতি তো ডেফিনেটলি রয়েছে।
রয়েছে। আর তাছাড়া বালুরঘাটে একটি বিমানবন্দর এবং কলকাতায় আরো একটি বিমানবন্দর করার প্রতিশ্রুতি নিতে চলেছেন। এখন আবার বিজেপি নতুন রকমের ফ্যাশন করা এক রকমের প্রচার শুরু করেছেন, যেটা জানা যাচ্ছে যে তারা এখন প্রচারে মানে ডোর টু ডোর গিয়ে বলছেন আমরা কিন্তু সরকারে চলে এসেছি। মানে তাদের কনফিডেন্স এতটা যে টিএমসি সরকার চলে গেছে এবং আমরা সরকারে চলে এসেছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা সরকারে এলে মানে চলে এসেছি, এসেই এবার মানে শপথটি নিতেই আমরা এই কাজটি করে দেবো, শপথটি নিতেই আমরা অমুক কাজটি করে দেবো। এখন প্রতিশ্রুতি তো অনেক দলই দেয়, সেখানে বিজেপিও দিচ্ছেন। কতটি মানুষ পজিটিভলি নিচ্ছেন নাকি কি হচ্ছে সেটা তো মানুষের একটি ভোটই আমাদের কাছে বলবে। কিন্তু ভালো লাগলো যে শুধুমাত্র বেকার ভাতার উপর ডিপেন্ড না করে কর্মসংস্থানকেও যে বারবার বিজেপির দিক থেকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বড় বিরোধী দল হিসেবে যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেটা কোথাও না কোথাও বোঝায় যে চলুন ভাই অ্যাটলিস্ট ভাবছেন যে বেকার ভাতার উপর সম্পূর্ণটা ডিপেন্ডেন্ট হতে পারে না। আর সিপিএম কংগ্রেসের তো আপনারা বুঝতেই পারছেন যে ওনাদের ম্যানিফেস্টোতে কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত আমি নিজেই বুঝে উঠতে পারলাম না, মানে নিজে যেন গুলিয়ে ফেলছি। কারণ টিএমসি মানে বিরোধীতে রয়েছে নাকি টিএমসি সরকারে রয়েছে নাকি বিজেপি সরকারে রয়েছে সেটাই মাঝে মধ্যে গুলিয়ে ফেলছি আমি। কারণ সিপিএম প্রচার করেছিল আগের ইলেকশনেও, 2021-এর ইলেকশনেও সিপিএম প্রচার করেছিল নো ভোট টু বিজেপি, আর এইবার ইলেকশনে প্রচার করছে বিজেপি হইতে সাবধান। তাহলে এই যে শব্দের ব্যবহার এবং সেন্টেন্সের ব্যবহারে কোথাও না কোথাও বিজেপি ভাবছেন যে চলো ভাই আমি সরকারে চলে আসিনি তো, মানে এবার টিএমসি সরকারে আছে না বিজেপি সরকারে আছে, এরকম একটা দ্বন্দ্ব। কিন্তু বেসিক্যালি মানুষ যেটা দেখতে পাচ্ছে যে সিপিএম বিরোধী ভোটটাকেই ভাগ করে দিচ্ছে আর সরকার পক্ষকে কোথাও না কোথাও সুবিধা পাইয়ে দিচ্ছে। নিজের তো গেলই গেল, বাকিদেরও নৌকো ডুবিয়ে দেওয়ারই পরিকল্পনা নিচ্ছে। তো বাকি এবার 26-এর আগে দেখা যাক এই প্রতিকুর রহমানের চলে যাওয়া কত বড় আঘাত আনছে এই সিপিএম এর ওপর, নাকি কোনো আঘাতই আনবে না সেটা তো ভবিষ্যৎই বলবে। আপাতত আমাদের নজর অতি অবশ্যই 2026-এর ইলেকশনের দিকেই রইল। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটস অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিংক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।